অল আইস অন রাফা। মে মাস শেষ হতে হতে এই স্টোরিটা 46 মিলিয়ন বার শেয়ার পায় জাস্ট ইনস্টাগ্রামে। ইসরায়েলের গাজা আক্রমণ শুরু হওয়ার পর থেকেই গত ফেব্রুয়ারির মধ্যে গাজার প্রায় 2.3 মিলিয়ন মানুষকে ডিসপ্লেস করে নিয়ে আসা হয় সেফ জোন ট্যাগ দেয়া রাফাতে। আর বলে রাখা ভালো, এর আগে আরো এরকম 9টা জায়গাকে ইসরায়েল সেফ জোন হিসেবে ট্যাগ দিয়েছিল, আর এই প্রতিটা জায়গায় কিন্তু অ্যাটাক করা হয় কোনো না কোনো সময়। আর এই কারণে রাফাতে অ্যাটাক হবে এটাও জাস্ট একটা সময়ের ব্যাপার ছিল। কিন্তু যেই ম্যাসাকারটা এখানে চলেছে সেটা এতটাই গ্রাফিক যে এই ভিডিওতে সেটা নিয়ে কথা বলাই যাবে না কজ অনলাইন পলিসিস এন্ড স্টাফ, বুঝতেই পারছেন কেন। বাট এইবার লিটারালি ফিলিস্তিনিদের আর যাওয়ার কোনো জায়গায় নাই। বাট সব থেকে বড় প্রহসনটা কি জানেন? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ থেকে ইসরায়েলের রাফা অ্যাটাকের 2 দিন আগে মে মাসের 24 তারিখ রুল জারি করা হয় যেন ইসরায়েল তাদের রাফা অ্যাটাকটা বন্ধ করে। আর এই রুলিং আসার 2 দিন পরেই ইসরায়েলি বোম্বার্ডমেন্টে গাজায় প্রায় 45 জন মানুষ মারা যায়, তাও সেটা আবার আল মাওয়াসি সেফ জোনের মধ্যেই। আর অক্টোবর থেকে কম করে হলেও 36,171 জন মারা গিয়েছে গাজায়, আর আহত প্রায় 86,000 মানুষ, যাদের মধ্যে 72% নারী আর শিশু। আর অপুষ্টিতে ভুগে মারা গিয়েছে প্রায় 35 জন, যাদের মধ্যে 30 জন শিশু। ইনিশিয়ালি তেল আভিভ থেকে যদিও বলা হয়েছে তারা প্রিসিশন স্ট্রাইক চালিয়েছে অ্যাকুরেট ইন্টেলিজেন্সের বেসিসে, এন্ড তাদের প্রতিটা টার্গেটই নাকি হামাসের 2 জন হাই অফিসিয়াল। কিন্তু অনলাইনে সাধারণ মানুষজনের উপর আক্রমণের ফুটেজগুলো আসা শুরু করলেই এইবার নেতানিয়াহু তার গল্প বদলিয়ে ফেলে। সে স্বীকার করে যে তারা ভুল করেছে, আর তার এক্স্যাক্ট ভাষায় সেটা হচ্ছে একটা ট্র্যাজিক মিস্টেক। আর এইবার তাদের অ্যাটলিস্ট এই ভুল স্বীকার করার কারণ হচ্ছে ইসরায়েলের জঘন্য স্ট্যান্ডার্ডেও এটা আরো জঘন্য একটা কাজ। আর এই কাজ তারা গত অক্টোবর থেকেই করে যাচ্ছে, কিন্তু একবারও স্বীকার করে নাই। আর এইবার ইসরায়েল কেন এটা স্বীকার করলো আর পুরো দুনিয়ার সামনেই ইসরায়েল আর কি করে বেড়াচ্ছে সেইটা নিয়েই আজকের ভিডিও। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, এই ইসরায়েলের রাফা যে অ্যাটাক করবে বা রাফা অ্যাটাক করতে পারে এটা নিয়ে কিন্তু আমার আরো বেশ 2 মাসের আগে একটা ভিডিও আছে। তো সেখানে অনেক কথা বলা হয়েছে এই রাফা অ্যাটাক নিয়ে অ্যান্ড ফিউচারে কি হতে পারে সেইগুলো নিয়ে। তো আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এই কারণে আমরা অনেক কিছু হয়তো এই ভিডিওতে ডিটেলসে যাব না। চলেন শুরু করা যাক। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জাচি হানেকবি সতর্ক করে দিয়ে বলে দিয়েছেন ইসরায়েলের গাজা আক্রমণ আরো 7 মাস চলতে পারে, কারণ তাদের এস্টিমেশন হামাসকে ধ্বংস করতে আরো 7 মাস লাগবে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট, অর্থাৎ বলা যায় পুরো ফিলিস্তিন অর্থাৎ অ্যাটলিস্ট গাজার মানুষদের জন্য একটা ডেথ সেন্টেন্স। গত 7 মাসে যা হয়েছে নেক্সট 7 মাসও সেরকম চলতে থাকলে এই পুরো ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোটা একটা কবরস্থানে পরিণত হতে পারবে। এন্ড এই এপ্রিল থেকে মে মাসে ম্যাসাকারের পর পুরো দুনিয়াতেই পাবলিক অপিনিয়ন এখন শিফট হচ্ছে। ইউকের 56% মানুষ প্যালেস্টাইনের পক্ষে। বিশ্বাস করতে পারেন, ইউকের মতো দেশের 56% মানুষ। এন্ড এই সার্ভেটা করা হয়েছিল এপ্রিল মাসের আগেই। এপ্রিলে ইসরায়েলি ফোর্স হিউম্যানিটি অর্গানাইজেশনগুলোর উপর অ্যাটাক শুরু করে, যেটা অ্যাকচুয়ালি এখন আর ইসরায়েলের হয়ে আমেরিকাও কিন্তু ডিফেন্ড করতে পারছে না। আমেরিকাতে ইসরায়েলের পক্ষে পাবলিক সাপোর্ট নেমে এসেছে 32%। আর এই মে মাসের লাস্টের দিকে যখন আক্রমণ করা হয় তখন 28 তারিখ আয়ারল্যান্ড, নরওয়ে আর স্পেন অফিসিয়ালি ফিলিস্তিনকে রেকগনিশন দিয়েছে, আর 4 তারিখ রেকগনিশন দিয়েছে স্লোভেনিয়া। কিন্তু এত বছর পর এসে এখন কেন? এর পেছনে 2টা কারণ আছে। প্রথমটা স্বাভাবিকভাবেই হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল, কিন্তু আমার কাছে মনে হয় না পলিটিশিয়ানদের কাছে হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল খুব একটা বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে ভোটস। আমেরিকায় গত 3 মাসে 1600 স্টুডেন্ট এবং টিচার অ্যারেস্ট হয়েছে প্রো প্যালেস্টিনিয়ান প্রোটেস্টের জন্য। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন ইউরোপেও ছড়িয়ে পড়েছে। পাবলিক পারসেপশন চেঞ্জ হচ্ছে, এন্ড ইসরায়েল যেরকম গোয়ারের মতো আক্রমণ করছে যে কোনো দিন সেটা তার বন্ধু দেশগুলোতেও ব্যাকফায়ার করতে পারে। আর এই কারণে অনেক ইউরোপিয়ান দেশই এখন কিন্তু একটা সেফ জোনে থাকতে যাচ্ছে, অর্থাৎ তারা একটা সেফ প্লে করছে। তার মানে কিন্তু আবার এটা ভেবে বসেন না তারা এখন অ্যাক্টিভলি ফিলিস্তিনকে হেল্প করা শুরু করবে, সেটা তারা খুব সহজে করবে না। বাট তারপরেও এখানে একটা প্রশ্ন আসে, এইরকম নৃশংস আক্রমণের প্ল্যান যখন করা হচ্ছিল ইসরায়েল আসলে কি ভাবছিল যে সারা দুনিয়া তারপরেও তাদেরকে সাপোর্ট দিয়ে যাবে? ভিডিও শুরুতেই বলেছিলাম নেতানিয়াহু এই অ্যাটাকটাকে একটা মিস্টেক বলেছেন, কিন্তু তার স্পিচের পরদিনই ইসরায়েলি আর্মির মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, We used the smallest munition we could put on our planes. Our munition alone would not have ignited a fire of this size. Something else ignited the fire. তার মানে জাস্ট দেখেন অবস্থা, এখনো কিন্তু নিজেদের ভুল পুরোপুরি স্বীকার করা হচ্ছে না আসলে। আর ওইখানে জাস্ট ইসরায়েলি আর ফিলিস্তিনিরাই ছিল না, ইউনাইটেড নেশনসের রিলিফ ওয়ার্কার্স, ডক্টরস উইদাউট বর্ডার্স এর ডাক্তার আর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মানুষজনও ছিল সেখানে।
তারা দেখেছে কি হয়েছে, আর আল জাজিরার ভিডিও ফুটেজও আছে। বাট ইসরায়েলের দাবিটা হচ্ছে আকার ইঙ্গিতে হলেও যে আমরা তো ভাই আসলে অল্প পাওয়ারের বোমা মেরেছি, আগুনটা আসলে ওইখানে কেউই লাগিয়েছে, আগুন লাগানোর পেছনে আমাদের দোষ নাই। এখন এখানে কারণটা পুরোপুরি পলিটিক্যাল। ফিলিস্তিনের উপর আক্রমণ করা ইসরায়েলের প্রাইম মিনিস্টারের পাওয়ারে টিকে থাকার জন্য একেবারে মাস্ট। স্পেশালি অক্টোবরের 7 হামাসের আক্রমণ যেভাবে ইসরায়েলের ডিফেন্সের দুর্বলতাকে দেখিয়ে দিয়েছিল, বছরের পর বছর ফিলিস্তিনকে পায়ের নিচে রাখা ইসরায়েলিরা সেটা নেতানিয়াহুর ব্যর্থতা হিসেবেই দেখেছে। সে সময় ফিলিস্তিনি অনেক বড় বড় অর্গানাইজেশনগুলোই এই দায়ে পুরোপুরি নেতানিয়াহুর উপর চাপায়। ইনফ্যাক্ট গত এপ্রিল মাসে চালানো একটা সার্ভেতে দেখা গিয়েছে নেতানিয়াহুর অপোনেন্ট বেনি গ্যান্টজের চেয়ে সে পপুলারিটির দিক থেকে 6% পিছিয়ে আছে। আর ইসরায়েলের নেক্সট ইলেকশন হচ্ছে 2026-এ, কিন্তু সেইটা এগিয়ে 2024-এ নিয়ে আসার জন্য প্রচুর প্রেসার দেয়া হচ্ছে। ইভেন এরপর জেনারেল স্ট্রাইকের কথা উঠেছে। বাট নেতানিয়াহু কারেন্টলি 35% ফেভার নিয়ে আবারও ইসরায়েলের সব থেকে সাপোর্টেড লিডার। অর্থাৎ হামাসের আক্রমণের পর গত অক্টোবরে যার পপুলারিটি এতটা কমে গিয়েছিল, তার পপুলারিটি এখন কিন্তু আবারও শীর্ষে। এখন এটা কিভাবে? খুব ইজি। এই যে মে মাসে ফিলিস্তিনে চালানো তার ম্যাসাকার দিয়ে ফিলিস্তিনে আক্রমণ চালিয়ে যাওয়াটা নেতানিয়াহুর পাবলিক সাপোর্ট ফিরে পাবার একমাত্র উপায়। কিন্তু যেভাবে সে ইসরায়েলের সাপোর্ট পাচ্ছে, ঠিক এইটার কিন্তু একটা উল্টো সাইডও আছে। অক্টোবরের আগে ইসরায়েল সৌদি আরবের সাথে নর্মালাইজেশনের দিকে আগাচ্ছিল, সেই প্ল্যানটা এখন পুরোপুরি ভেস্তে গেছে বলা যায়। ইসরায়েলের ক্লোজ ফ্রেন্ড ইজিপ্টও এখন আস্তে আস্তে সরে আসছে। আর এদিকে ওদের ইকোনমিক আউটপুট ড্রপ করেছে 21.7%। আর আরো একটা স্ট্যাট পাওয়া গেছে খুবই মজার, সেটা শোনেন এখন। 1948 সালের পর থেকে ইসরায়েল প্রতিদিনে $272 মিলিয়ন করে খরচ করে ওয়ার ইকুইপমেন্টের পেছনে। প্রতিদিন, চিন্তা করতে পারছেন? এখন এত টাকা কিন্তু আসলে ইসরায়েলের নাই, দেখে তার সুগার আমেরিকা। বাট আমেরিকাও কিন্তু তাদের এই ম্যাসাকারের পর বিপদে পড়ে গিয়েছে। সিএনএন এর একটা রিপোর্ট মতে বাইডেনের ফরেন পলিসি পছন্দ করে না এমন আমেরিকানের সংখ্যা এখন 81%, অ্যান্ড এদের প্রায় সবাই 35 বছরের নিচে। সুইং স্টেটগুলোতে এইসব ইয়াং ভোটাররাই বাইডেনের সব থেকে বড় মাথা ব্যথার কারণ এখন। আর এই বাইডেনে কিন্তু অন্ধের মতো ইসরায়েলকে সাপোর্ট দিয়ে গিয়েছে, আর এখন তার অ্যাডমিনিস্ট্রেশন এবং তার দেশের লোকজনই এই কারণে তার বিপক্ষে চলে যাচ্ছে। এর প্রমাণ হিসেবে আমরা ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের অকুপাইড টেরিটরির উপর স্যাংশন বা ইসরায়েলের কাছে অস্ত্র সেল করতে না চাওয়াকে ধরতে পারি। জুনের 2 তারিখ বাইডেন একটা সিজফায়ার প্রপোজালের ঘোষণা করেন, কিন্তু এই ব্যাপারে সে নেতানিয়াহুকে কিছুই জানায় নাই। অর্থাৎ নেতানিয়াহুকে না জানিয়েই ইউএসএ কিভাবে সিজফায়ার একটা ডিল করতে পারে, আই ডোন্ট নো, উই ডোন্ট নো ইয়েট। এদিকে ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার ইতামার বেন-গভির আর ডানপন্থী সরকার দলীয় সদস্যরা অলরেডি ক্যাবিনেট লিভ করার থ্রেট দিচ্ছে, কিন্তু অন্যদিকে নেতানিয়াহু আবার দেখছে যে সে আবার পাবলিক ফেভার পাচ্ছে এই ম্যাসাকারের জন্য। আর এই সিজফায়ার চুক্তি যদি তারা অ্যাকসেপ্ট করে, তাহলে হয়তো ইসরায়েল তার অন্যান্য বন্ধু দেশগুলোর চোখে আবারও ভালো হয়ে যাবে, বাট তার নিজের দেশে কিন্তু নেতানিয়াহুর পাবলিক সাপোর্ট একেবারে আবারও নাই হয়ে যাবে। অর্থাৎ নেতানিয়াহু সরাসরি স্বীকার করে বলবে যে তার ভুল হচ্ছিল, আর এই কারণে তার হয়তোবা এবার পাওয়ারও হারাতে হবে, আর সেটা নিশ্চয়ই সে হতে দিবে না। অর্থাৎ বুঝতেই পারছেন কি করতে পারে ইসরায়েল, আর সারা ওয়ার্ল্ডেই কি হতে পারে এখন। ওকে, এই ভিডিওটা আমার আসলে বেশ আগেই দেওয়ার ইচ্ছা ছিল, বাট আমার লাস্ট 1-1.5 সপ্তাহ ধরে প্রচুর জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, মাথা ব্যথা যা যা হয় আর কি সবই হচ্ছে। ওয়েদারের জন্য হয়তো ইভেন আমি শিওর আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের মধ্যে অনেকেরও মনে হয় এখন সমস্যা হচ্ছে। কমেন্টে লিখে যান আপনারা যদি সেম জিনিস দিয়ে সাফার করেন। সো এই ভিডিওটা রেকর্ড করতে আমার বেশ কষ্ট হচ্ছিল, ভয়েস নর্মাল ভয়েস পাচ্ছিলাম না, সো একটু জোর দিয়ে কথা বলা লাগছিল। সো যাই হোক, একটু লেট হলেও দিলাম ভিডিওটা, যদিও টাইমলি হয় নাই পারফেক্টলি আমার মন মতো। এনিওয়েজ, জানান ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর এছাড়াও লাস্ট উইকে কিন্তু ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে আরও একটা ভিডিও দিয়েছিলাম আমরা। ইসরায়েল প্যালেস্টাইন না, এক্স্যাক্টলি ইসরায়েলকে কেন ইউএসএ হেল্প করে সেটা নিয়ে। তো সেই ভিডিওটা এনায়েত ভাই চ্যানেলে পাবেন, আমার চ্যানেলেও একটা আলাদা প্লে লিস্ট আছে কোলাবোরেশন নামে, সেখানেও পাবেন। সেখানে গেলেও আরও অনেক কিছু বুঝতে পারবেন যে ইসরায়েলকে কেন আসলে ইউএসএ এতটা হেল্প করে। তো আর ওই ভিডিওতে একটা প্রবলেম হয়েছিল, সো এই টপিকগুলো যেহেতু অনেক সেন্সিটিভ, এই টপিকে কথা বলতে গেলেই অনেক সময় দেখা যায় যে ইউটিউবের অনেক পলিসি, ফেসবুকের অনেক পলিসি তো আছে, এইসবের কারণে ভিডিওগুলা এজ রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো আমি এখনও জানি না এই ভিডিওটা এজ রেস্ট্রিক্টেড হবে কিনা। যদি হয় কিংবা যদি না হয় আপনারা একটু বেশি বেশি শেয়ার করেন, বেশি মানুষ যাতে দেখতে পারে। আর এজ রেস্ট্রিক্টেড হয়ে গেলে তো আর কিছু করার নাই, বাট তারপরেও যদি আপনারা পার্সোনালি শেয়ার করেন তাহলে সেটা অ্যাটলিস্ট আমার জন্য ভালো, সবার জন্যই ভালো। সো এনিওয়ে, দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক।
গুড বাই। ও আর এই সেন্সিটিভ ধরনের ইস্যুগুলোতে আমি সবসময় বলি নিচে সোর্স দেওয়া আছে, আপনার যদি কোনো একটাতে মনে হয় যে আমি কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি বা আপনি যেটা জানতেন সেটা থেকে একটু আলাদা কোনো কিছু হয়ে গিয়েছে, তো নিজে একটু চেক করে দেখেন। আগেই আমাকে গালিগালাজ করতে বলছেন না। তো আমি কিন্তু প্রচুর জিনিসপত্র চেক করে তারপরেই দিচ্ছি ইনফরমেশনগুলো, বাট তারপরেও ভুল হইতেই পারে। তো যাই হোক, টাটা।